প্রাকৃতিক সৌন্দর্যের অভয়ারণ্য চট্টগ্রামের উত্তর জেলার অন্যতম একটি নদীর নাম হালদা নদী। চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা অধীন ফটিকছড়ি, রাউজান এবং হাটাজারি নিয়ে এই নদীর বিস্তৃতি, কিন্তু এখনো পর্যন্ত এই নদী পায়নি তার কাঙ্ক্ষিত বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি। আজ আমরা তা নিয়ে আলোচনা করব। আমি আছি আদনান তাসিন আমদার, বরাবরের মতোই আজকে আপনাদের সাথে পি নিউজের পর্দায় আমার সাথে এসে উপস্থিত হয়েছেন প্রিয় হালদা অনলাইনের প্রমোটার, বিশিষ্ট প্রকৃতি গবেষক জনাব রিদওয়ানুল ইসলাম। আমি আজকের এই আয়োজনে জনাব রিদওয়ানুল ইসলামকে স্বাগত জানাচ্ছি। আমাদের দর্শকদের সাথে পরিচয় করে দিচ্ছি প্রিয় হালদা অনলাইনের প্রমোটার মোহাম্মদ রিদওয়ানুল ইসলামকে। ভাইয়া, কি অবস্থা এবং কেমন আছেন? আপনার ধন্যবাদ। এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। পি নিউজের পর্দায় আপনি আজকে প্রথমবার এসেছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আপনার সাথে আগামী কিছুক্ষণ আমরা ইনশাআল্লাহ হালদা নিয়ে, হালদাকে কেন আসলে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেওয়া প্রয়োজন তা নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমে একটু হালদার কেন আপনারা হালদাকে বিশ্ব ঐতিহ্যের স্থান দেওয়ার জন্য দাবিটা তুলছেন, হালদার আসলে উল্লেখযোগ্য বিষয়টা আসলে কোন জায়গায়, তা একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো। জি, আপনার ধন্যবাদ আপনাকে। আর বিশ্ব ঐতিহ্যের বিষয় যেটা, আমরা একটু পিছনে যাই, যে জাতিসংঘের একটা স্বীকৃত কনভেনশনই আছে এটা নিয়ে। এটা কনভেনশনটা হচ্ছে কনভেনশন কনসার্নিং কনজারভেশন অফ ন্যাচারাল অ্যান্ড প্রাকৃতিক এবং কালচারাল সাংস্কৃতিক নিদর্শনগুলোর এটা একটা কনভেনশন আছে, জাতিসংঘ অ্যাডাপ্ট করেছে, অনেকগুলো সিগনেটরি রাষ্ট্র এখানে আছে। এটা সম্ভবত আমার ভুল না হলে 72 সালের কথা। আচ্ছা, তো ওই যে আমাদের বাগেরহাট, 7 গম্বুজ মসজিদ, তারপর সুন্দরবন, মাঝখানে কক্সবাজারের কথাও আসছিল, এরা যে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে এটা ওই কনভেনশনের অধীনেই পেয়েছে আসলে। তো এখন এই যে একটা নির্দিষ্ট ন্যাচারাল সাইট অথবা একটা বিল্ডিং, একটা মনুমেন্ট, এটা যে এই ক্রাইটেরিয়াতে পার হবে বা এই মানদণ্ডে এটা উত্তীর্ণ হবে, তো সেটা ফুলফিল করার জন্য 10টা মানদণ্ড আছে। ধরেন অনেকগুলো মানদণ্ড আছে, আপনার এটা লাগবে, এটার একটা ইউনিভার্সাল ভ্যালু থাকতে হবে, এটার একটা সায়েন্টিফিক পয়েন্ট অফ মানে ভ্যালু থেকে এটার একটা থাকবে। তো এইসব আবার এই 10টা মানদণ্ডের 10টাতে আমার উত্তীর্ণ হইতে হবে এরকম কোনো কথা নেই। এর মধ্যে অনেক ক্ষেত্রে একটাতে উত্তীর্ণ হইলে এটা আসলে কি সার্টিফিকেশনটা বা স্বীকৃতিটা পাওয়া যায়। তো এখানে মানে হালদার যে বিষয়টা, হালদা কিন্তু অ্যাটলিস্ট মানে আমাদের দৃষ্টিতে বা আরো যারা হালদা গবেষক আছেন তাদের দৃষ্টিতে 2টা মানদণ্ডে ইতিমধ্যে এটা উত্তীর্ণ। আচ্ছা, এটা হচ্ছে এই নদীটা তো আমরা সবাই জানি, মানে এশিয়াতে ধরেন যে রুই এবং কার্প জাতীয় মাছের মানে ডিম ছাড়ে এই নদীতেই আসলে এটা। তো ওই সেন্স থেকে আমরা বলতে পারি যে এটা বিলুপ্তপ্রায় প্রাণীদের একটা অভয় আশ্রম টাইপের একটা নদী। এটা একটা মানদণ্ড গেল। এবং এটার একটা ওই যে বললাম এটা এশিয়াতেই তো ধরো যে একমাত্র এই জিনিসটা, তো সেদিক থেকে এটার ইউনিভার্সাল যে অ্যাক্লেইমটা, ইউনিভার্সাল যে মানে স্বীকৃতিটা, ওইটা ফুলফিল হচ্ছে। তো আমরা এটা চাচ্ছি আসলে আমাদের কারণে তো না। হালদা তো এটা তুমি যেটা শুরুতেই বললা যে এটা মানে 3টা উপজেলাকে কভার করে, 2টা জেলাকেও কভার করে। তো ওই দিক থেকে এটা যারা হালদা নিয়ে কাজ করছে, বা আমি তো আর ওই কাজ করি না, আমি একটা জাস্ট এটা হালদা কেন্দ্রিক একটা পোর্টাল বা ওয়েব পোর্টাল আমি রান করছি, মানে খুবই রিসেন্টলি স্টার্ট করা। আচ্ছা, হয়তো আগে বিক্ষিপ্ত ভাবে ছিল হালদার প্রতি কাজ ছিল, কিন্তু এখন যেটা করছি এটা হয়তো একটু গোছানো হচ্ছে এই আর কি। তো এখন মানে আমরা এটা মানে আমি বলতেই পারি এটা যে এটা আসলে এই 3 উপজেলা এবং 2 জেলা, এই মানুষগুলোও তো এই ঐতিহ্যটা পাবে, এটার হকদার হবে। তো এইখান থেকেই মানে আসলে আমরা চাচ্ছি, হালদা কিন্তু অলরেডি মৎস্য হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার্ড। 2020 সালের ঘটনা, মৎস্য হেরিটেজ হিসেবে এটা ডিক্লেয়ার্ড। তো এইটাকে আমরা পজিটিভলি দেখি যে এটা আসলে পরের ধাপ উত্তীর্ণ হওয়ার জন্য একটা স্বীকৃতি পাওয়া গেলে আরেকটার জন্য আসলে জাম্প দেওয়া হেল্পফুল হয়। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে ধরেন আমি যদি কর্ণফুলীকে যদি হিসাব করি, কিংবা আপনার মেঘনা, পদ্মা, প্রত্যেকটাকে বিলং করে আসলে অনেকগুলো পরিবার কিন্তু চলে, তাদের জীবিকা কিন্তু নির্বাহ করে। তো সেক্ষেত্রে যেহেতু হালদার সাথে 3টা উপজেলা জড়িত, 2টা জেলা জড়িত, তার মানে হালদার পার্শ্ববর্তী অনেকগুলো মানুষ, অনেক হাজার হাজার মানুষ, তারা কিন্তু হালদার উপর অনেক সময় কিন্তু ডিপেন্ডেন্ট। তো এর সারাউন্ডিং যে ইকোনমিটা, সেটা একটু আপনি ব্যাখ্যা করবেন যে আসলে এই মানুষগুলো কিংবা পুরো চট্টগ্রামবাসী কিভাবে আসলে ইকোনমিক্যালি হালদা থেকে বেনিফিটেড হচ্ছে। সুন্দর একটা প্রশ্ন আদনান। হালদার ইকোনমি, আমি একটু মঞ্জুরুল কিবরিয়া স্যারকে স্মরণ করবো। উনি হালদা গবেষক, উনি একটা রিসার্চ ল্যাবও চালান হালদা কেন্দ্রিক। তো ওনার একটা গবেষণাতে এটা উঠে আসছে, একটা মাছ থেকে মানে
যে ফিশ স্পনিং গুলো পাওয়া যায়, জি। এটা যদি আমি ঠিকঠাক নার্চার করে মানে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, একটা মাছ থেকে 4 কোটি টাকার মাছ পাওয়া যাচ্ছে, আচ্ছা, একটা সিঙ্গেল মাছ মাছ থেকে। থেকে। তো এইভাবে মানে একটা এখনো ওইভাবে কনসার্টেড কোনো ইয়া হয়নি, ইকোনমি মানে হুম, কেউ হুম, আসলে হুম, করেনি ওইভাবে, হয়তো সামনে হবে, আচ্ছা। আমরা এটা আশাবাদী। কিন্তু মানে বিক্ষিপ্ত যে রিসার্চ গুলো আছে, হুম, হুম। তো সেখানেই বলা হচ্ছে বা পত্রপত্রিকা বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য, শুধু মাছের ইকোনমিটা এখানে 1000 কোটি টাকা প্রায়। অর্থাৎ ও, হালদা থেকে সরাসরি বাৎসরিক 1000 কোটি টাকার মাছই পাওয়া যাচ্ছে। আচ্ছা। মাছ বলতে আমি এখানে পোনা বোঝাচ্ছি না, ওই যে আমি যেটা বললাম একটা মাছ থেকে 4 কোটি টাকা পর্যন্ত আয় করা যায়, জি। এটা ডিবেটেড, হুম, 4 হুম, কোটি হইতে পারে, কমও হইতে পারে, বাট হাইয়েস্টটা হচ্ছে 4 কোটি 4 টাকা কোটি এখান থেকে পাওয়া আমি যাচ্ছে। মানে রেভিনিউ জেনারেট করতে পারবো। এইটা একটা ইকোনমি গেল। আবার আমরা ওই যে চট্টগ্রাম সাথে সেকেন্ড ফেজ এখন যেটা চলছে পানি জি, শোধনাগার, জি, জি। তো এটা তো পুরোটাই আসলে হালদা নদীকে কেন্দ্র করেই হচ্ছে এটা। ও, আচ্ছা। তো এইখান থেকে ইনিশিয়াল ফেজে 2 কোটি গ্যালন মনে হয় পানি ডেইলি মানে এটা যাচ্ছে। সরবরাহ হচ্ছে ওয়াসার সাথে। আচ্ছা। তো এটা একটা ইকোনমিক ভ্যালু দাঁড় করানো যায়, কিন্তু পানির অপর নাম জীবন বা আমরা যেভাবে চিন্তা করি ওই দিক থেকে আসলে এটা তো অমূল্য একটা জিনিস। হুম, 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 তো হালদার ইকোনমি নিয়ে এখন পর্যন্ত হুম, হুম। মানে আমি বিক্ষিপ্ত বলবো না, বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্য যেটা, তো সেটা অনুযায়ী শুধু মাছের ইকোনমি 1000 কোটি, আর পানিরটা তো আমি বললাম গ্রোয়িং, গ্রোয়িং, এটা আস্তে আস্তে। আর সেক্ষেত্রে এই যে একটা গ্রোয়িং ইকোনমিক্যাল আপনার বেনিফিট আমাকে দিচ্ছে হালদা। তো এই হালদার আশেপাশে যেভাবে আমরা ইতিমধ্যে অনেকগুলো নদী কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে, প্রাকৃতিক পরিবেশ আমরা যেভাবে পরিবেশকে নির্যাতন করি আসলে এই কারণে। তো আপনার কি মনে হয় যে আসলে হালদাকে সেভ করার জন্য প্রপার এনভায়রনমেন্টাল মেজার নেওয়া হচ্ছে, কিংবা এর মধ্যে আসলে কোনো ধরনের হুমকি আছে কিনা? আচ্ছা, এটা একটু বলি। বাংলাদেশে পরিবেশ বিষয়ক আইন বিভিন্ন মানে বিভিন্ন ধরনের আইন আছে বাংলাদেশে। একটা পরিবেশ আদালত আইন আছে, জি। পরিবেশ সংরক্ষণ একটা আইন আছে, এরকম শুধুমাত্র আলাদা আলাদা বিষয়ের উপর যদি আমি বলি আর কি, বাংলাদেশে 200 কাছাকাছি পরিবেশ বিষয়ক আইন আছে। আচ্ছা। 200 কাছাকাছি, মানে বিশাল। এমনও দেখা গেছে জলমহল নিয়ে একটা আইন আছে, হুম, হুম, হুম। আপনি চাইলে পুকুর ভরাট করে ফেলতে পারবেন না, এরকম একটা আইন আছে। তো হালদা নিয়ে অনেক আইন তো আছেই। মানে আইন তো ধরো যে দুই ভাবে হয়, হুম, একটা হুম। হয় পার্লামেন্টে পাশ হইলো, না হয় ধরো যে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে হয়ে করলো। গেল। ইদানিং যেমন হচ্ছে হুম, হুম, এই হুম। ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেকগুলোই তো আমরা অধ্যাদেশ দেখতে জি। পাচ্ছি। যেহেতু সংসদ কার্যকর নাই, তো অধ্যাদেশ বলেন, মানে প্রধান পার্লামেন্ট উপদেষ্টা আসলে বলেন। মানে হ্যাঁ, ওইভাবে আইন পাশ করতে পারছে না। তো জি। রাষ্ট্রপতি তার যে রাষ্ট্রপতি। এটাও সাংবিধানিক ক্ষমতা বলেই করছে। তো সেভাবে যদি দেখি আমাদের একটা হাইকোর্টের রুলিং আছে এখানে, এটা একটা আমি বলবো যে ল্যান্ডমার্ক জাজমেন্ট। আচ্ছা। এটা তোরাক নদীকে কেন্দ্র করে দেওয়া। জি, জি। তো তোরাক নদীর একটা ইস্যু ছিল, মানে রিট হয়েছিল, এটা একজন আইনজীবী মঞ্জিল মুর্শেদ, উনি একটা রিট করেছিলেন এভাবে যে তোরাগ নদীকে আমি যেমন আপনার সাথে যদি আমার কোন একটা ধরো যে ফৌজদারি একটা ডিসপিউট দাঁড়াইলো, জি, জি। তো সেক্ষেত্রে মামলাটার নাম হবে, ধরো যে তুমি করলে আমার নামে মামলা, হুম, হুম। আদনান বনাম রিদওয়ান, আচ্ছা। বিষয়টা এরকম। কিন্তু এখন মঞ্জুর মুর্শেদ যেটা প্রেস করেছিলেন যে না, এটা আমি যেভাবে মামলা করতে পারি, একটা হুম, হুম। কর্পোরেশন যেভাবে মামলা করতে পারে, হালদারও উচিত বা তোরাগ নদীরও উচিত, তার উপর যে ক্ষতিগুলো আচ্ছা। হচ্ছে, তার উপর যে মানে একটা দূষণগুলো কৃত্রিম হচ্ছে, ব্যক্তিসত্ত্বা দাঁড় করানো। দাঁড় করানো। কিন্তু ওইটাকে মানে মানে এটা ইপোক মেকিং, হুম, দুনিয়াতে হুম। খুব কম জায়গায় এটা হয়েছে। আচ্ছা। আমার যতটুকু ধারণা আছে এটা ভারতে গঙ্গা নদীর ক্ষেত্রে হয়েছে, নিউজিল্যান্ডে ওয়াঙ্গানুই নামে একটা নদীতে হয়েছে। আচ্ছা। এই দুইটা নদী মানে তাদের আদালত বলে দিয়েছিল যে, বা তাদের সংসদেও আইন হুম, পাশ হুম, হুম। হয়েছিল, নিউজিল্যান্ডের সংসদে আইন পাশ হওয়া, যে এখন থেকে এই নদীগুলোকে আইনি সত্তা এরা ধরে নিজের নেওয়া নামে হবে। কি করতে পারবে, মামলা করতে মামলা পারবে। করতে পারবে। তো এটা তোরাগ নদী কেন্দ্রিক হইলেও মানে কোর্ট চিন্তা করলো যে আমি আজকে তোরাগ নদীর জন্য দিব, কালকে আরেকজন বুড়িগঙ্গার জন্য আসবে, আসবে। পরশু আমি গেলাম কর্ণফুলী নিয়ে। হুম, হুম। তো এভাবে আসতেই থাকবে, মানে হিউজ ইনফ্লাক্সেস অফ রিট অথবা কেস এটা আসবে। কোর্টে আসতেই থাকবে আসতেই থাকবে। রাইট। তো এইটা মানে টেকনিক্যালি রোধ করার জন্য কোর্ট বললো যে না, শুধুমাত্র তোরাগ নদী না, যত নদী আছে হ্যাঁ, হ্যাঁ। সবারই আসলে কি থাকতে হবে, কৃত্রিম আইনি সত্তা ব্যক্তিসত্ত্বা থাকতে থাকতে হবে। হবে। হালদা এখন হালদার উপর কোনো দূষণের জন্য হালদা নিজেই কি করতে পারবে, ওই যারা দূষণ করতেছে হুম, হুম। তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে। এখন হালদার তো আর কোর্টে আসা সম্ভব না, মানে আমি যদি এভাবে প্র্যাকটিক্যালি চিন্তা করি, হুম। তো সেক্ষেত্রে আমাদের ন্যাশনাল রিভার রিজার্ভেশন কমিটি, জাতীয় নদী রক্ষা কমিশন হুম, যেটা হুম। আছে, হালদার হয়ে সেই কাজগুলো করবে। আচ্ছা। অর্থাৎ সমস্ত নদীর প্যারেন্ট বা অভিভাবক আমি যেটাই বলি সেটা হবে জাতীয় নদী রক্ষা
কমিশন। কমিশন, তো তাদেরকেই মানে তো ওই তোমার যে প্রশ্নটা ছিল হালদার কি ওইভাবে আসলে আইনি সুরক্ষা আছে কিনা, হালদা কোন আইন দ্বারা কাভার্ড প্রাকৃতিক কিনা, পরিবেশ তাহলে আমি সেভ হচ্ছে কিনা। 100% আমি বলতে পারি যে হালদা অবশ্যই মানে দ্বারা আইনি সুরক্ষা দ্বারা কাভার্ড। এবং এই যে আইনি সুরক্ষা দ্বারা কাভার্ড, এটাও কিন্তু তার বিশ্ব ঐতিহ্য যে স্বীকৃতিটা আমরা দাবি করে আসছি, বা বিভিন্ন জন বিভিন্ন সময় দাবি করে আসছেন, বিভিন্ন মহল থেকে, বিভিন্ন ফোরাম থেকে। তো এটাও কিন্তু আসলে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে আইনি সুরক্ষা আছে কিনা, এটাও একটা গ্রাউন্ড, এটাও একটা নর্ম, এটাও একটা মানদণ্ড। অবশ্যই। তাহলে সেক্ষেত্রে আপনার যা বলছিলাম, পরিবেশগত দূষণের কারণে আসলে হালদার মধ্যে এই মুহূর্তে কোনো ধরনের হুমকি আছে কিনা আপনি কি মনে করেন? অনেকখানি কমে এসেছে। আচ্ছা, অনেকখানি কমে এসেছে। আমি আমাদের হাটাজারি উপজেলার যিনি ইউএনও ছিলেন এক সময়, রুহুল আমিন, উনি যথেষ্ট কাজ করে গিয়েছেন হালদা কেন্দ্রিক। হালদার দূষণ অনেক কমে আসছে। একটা পেপার মিল ছিল জি ওই রাঙ্গামাটি মহাসড়কে, এইটাও মোটামুটি বন্ধ করা গিয়েছে। তবে এইবার ঈদুল আজহা কেন্দ্রিক কিছু দূষণ আসলে এগুলো ম্যানমেড দূষণ। একটা তো ফ্যাক্টরি মেড, একটা ম্যানমেড দূষণের কারণে নদীর পানি একটু এটা বাংলাদেশের আসলে সব জায়গায় প্রত্যেকটা নদী আসলে এই জিনিসটা ফেস করছে। এখন এটাও হয়েছে, একটা পরিবেশ অধিদপ্তর এই বিষয়ে একটা অজ্ঞাতনামা 10-12 জনকে করে মামলা করেছে। যদি এটা করার কথা ছিল জাতীয় নদী রক্ষা কমিশনের, আমি আগেই বলেছি হালদার আসলে প্যারেন্ট হচ্ছে জাতীয় নদী রক্ষা কমিশন। তাও ভালো যে পরিবেশ অধিদপ্তর এখানে ইন্টারভেন করেছে, তারা 10-12 জনকে অজ্ঞাত করে এটা ফটিকছড়িতে হয়েছে এটা। আচ্ছা জি, এক সময় আসলে হালদার আসলে একটা নৌথানা প্রস্তাবিত ছিল, সেটার কার্যক্রম হয়তো এখন আসলে দেখা যাচ্ছে না। তো এটা কি আসলে থমকে গেছে, নাকি আপনারা আসলে ওই জায়গা থেকে সরে আসছেন, ওই দাবিটা থেকে সরে আসছেন? 2021 সালের ঘটনা এটা। জি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ছিলেন তখন যিনি, উনি নিজেই পরিদর্শন করেছিলেন হালদার বিভিন্ন তীরবর্তী এলাকাগুলো। তো প্রস্তাবিত ছিল আসলে বাংলাদেশের নৌথানা আসলে খুব বেশি নেই, 10টা নৌথানা আছে আমার জানা মতে। তো ওইটা মানে বেশ জোরে সুরে এটার প্রচারণা ছিল। কিছু নৌফাড়ি এখনো আছে, ওইটা তো আর পূর্ণাঙ্গ থানা বলা যায় না, বলা যাবে না। তো এখন নৌফাড়ি গুলো অপারেট করে কিভাবে, ধরেন নৌফাড়ি গুলো তো কোনো না কোনো একটা থানার অধীনে থাকতে হয়, ফাঁড়ি যেগুলো হয় আর কি। তো পূর্ণাঙ্গ জনবল থাকে না খুব একটা, অস্থায়ী জনবল থাকে। থানার পূর্ণাঙ্গ কাঠামো ওরা মানে ইউজ করতে পারে না, জনবলেরও বিষয় থাকে। আর হয় কি মানে আমাদের ন্যাচারাল যেটা মানে চিন্তা ভাবনা আর কি, আরে মানুষ মরে যাচ্ছে নদী দিয়ে কি হবে, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। তো নদী যে একটা জীবন, এটা আমরা এখনো মানুষকে আসলে ওইভাবে উপলব্ধি করাতে পারি নাই। তো নৌথানার কার্যক্রমটা আমরা বিশ্বাস করছি এটার কার্যক্রম আসলে মানে শুরু হবে। আমরা রিসেন্টলি দেখেছি যে মানে হাটাজারিকে 2 ভাগ করে হালদা থানা করা হচ্ছে। আচ্ছা, তো এটাকে সাধুবাদ জানাই। আসলে হাটাজারি তো মোটামুটি বড় একটা উপজেলা, কার্যক্রম চলতেছে নাকি তো সামনে শুরু হবে হয়তোবা, এখনো হয়তো ওইভাবে শুরু হয়নি। তো এর মধ্যে আমরা প্রেস করার চেষ্টা করব যে হালদা থানা হোক, হালদা নৌথানাটাও হোক, নৌথানাটাও দরকার, যেহেতু কোর্টেরও রুলিং আছে, আসলে কোর্টেরও কিছু অবজারভেশন আছে, ওই যে বললাম। তো ওইখানে হালদার সুরক্ষার বিষয়টা, দূষণ যাতে না হয় এবং হালদা নদীর দখল যাতে কেউ করতে না পারে, এসব বিষয় দেখতে গেলে একটা পূর্ণাঙ্গ নৌথানা আসলে দরকার এই মুহূর্তে। আচ্ছা, অনেকগুলো নদী কিন্তু এখন আসলে দখলের কবজায় আছে, তো হালদাও আসলে তার ব্যতিক্রম অবশ্যই না, আমি যা মনে করি। তো সেক্ষেত্রে হালদা যে আশেপাশে যে এলাকাগুলো দখল হচ্ছে, সেগুলো দখল মুক্ত করার জন্য কি কোনো ধরনের ব্যবস্থা এই পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, ব্যবস্থা আসলে খুব যে নেওয়া হয়নি তা না, অনেক ব্যবস্থাই আছে। যেমন 19 সালে কি 20 সালে, 19 সালেই হবে, চট্টগ্রাম শহরে কর্ণফুলী, তারপরে হালদা, আরো যা নদী আছে লাগোয়া পার্শ্ববর্তী নদীগুলা, এগুলার দখলদার কারা তার একটা তালিকা দিয়েছিল। ভাগ্য ভালো এটা জাতীয় নদী রক্ষা কমিশনই দিয়েছিল, একটা কাজ তো হয়েছে। তো ওই দখলদারদের আসলে উচ্ছেদ করা মানে বাংলাদেশের এক্সিস্টিং বাস্তবতা, এটা একটু খুবই মানে কষ্টের কাজ। তো হোপফুলি এখানে মানে হালদার দূষণ থাকলেও দখল খুব একটা আসলে মানে হয়নি আর কি। হালদার দখল ওই কম্পেয়ারিং টু কর্ণফুলী আবার হালদার মাদার নদী, তো ওই কর্ণফুলীর সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে হালদার মানে দখল হতে হয়নি, খুব একটা হয়নি, তাও হয়নি একেবারে তা না, কিছু আছে। তো তখনও এসিল্যান্ড, হাটাজারি এবং ফটিকছড়ি রেসিডেন্টরা নিজেরা কিছু উদ্যোগে কিছু মানে দখল মুক্ত এবং উচ্ছেদ করার কিছু মানে কার্যক্রম নিয়েছিল। না আমি এখন এটা এইটুকু আমি নিশ্চিত করতে পারছি না এটা আবার পুনর্দখল হয়ে গিয়েছে কিনা, আশা করি হয়নি। আর যদি হয়ও, এসব কাজ হয় বিদায় আমাদের নৌথানাটা দরকার, যাতে কেউ এটা করতে না পারে। আর নৌথানা করলে হয় কি মানে হালদা নৌথানা ঠিক আছে, আমি
হয়তো বুঝি যে এটার এরিয়া শুধু হালদা কেন্দ্রিক হবে না, অন্য নদীর ক্ষেত্রেও এটা এক্সপান্ড করা যাবে যদি নৌকা না হয় পূর্ণাঙ্গ। আচ্ছা, সেক্ষেত্রে আপনি জাতীয় নদী রক্ষা কমিশনকে আপনার প্রত্যেকটা নদীরই মাদার সংগঠন হিসেবে আপনি বলছিলেন। হালদার ক্ষেত্রে যে কাজগুলো এই পর্যন্ত হচ্ছে, আপনি বললেন যে সবগুলোই জাতীয় নদী রক্ষা কমিশনের আন্ডারে হচ্ছে। হালদার কাজগুলো এরপরও কিন্তু মন্থর গতিতে আগাচ্ছে বলে আসলে দেখা যাচ্ছে কিছুটা। তো আপনারা কি মনে করেন যে জাতীয় নদী রক্ষা কমিশন এই ক্ষেত্রে যথেষ্ট, নাকি আপনারা আসলে ভিন্ন কোনো কমিশনের দিকে আপনারা বরং প্রায়োরিটি দিবেন? আমি মনে করি একটা কথা আছে, মানে আমাদের আইনের জগতে, আমি আইনের স্টুডেন্ট, ওই জায়গা থেকে বলি, মোর লস মোর টাইরেনিস। যত বেশি আইন তত বেশি দাসত্ব আসলে। তো একটা কমিশন করতে গেলে কোন একটা আইনের অধীনেই করতে হবে। জাতীয় নদী রক্ষা কমিশন কিন্তু একটা আইনের অধীনে প্রতিষ্ঠিত। এখন আমি যদি হালদা নদী রক্ষা কমিশন করতে যাই, আরো একটা আইন লাগবে আমার। তো কিন্তু আমার এক্সিস্টিং যে মেকানিজমস গুলো আছে, আমি মনে করি নদী রক্ষা কমিশন, যেটা জাতীয় নদী রক্ষা কমিশন, এটাকে শক্তিশালী করতে পারলেই মনে হয় যে হালদার কাজটাও হয়ে যাবে। এটার জন্য আলাদা ওই যে কোর্ট যেরকমটা করলো, যে আমি তোরাগ নদীর ক্ষেত্রে শুধু দিব না, আমি সমস্ত নদীর ক্ষেত্রেই বলে দিব যে আজকে থেকে সমস্ত নদীর আইনি সত্তা আছে। এখন ধরো যে আমি মানে হালদা নদীর জন্য আলাদা রক্ষা কমিশন করলাম, এখন কর্ণফুলী বলবে ঠিক আছে কর্ণফুলী নদী রক্ষা কমিশন দাও আমাকে। ইকোনমিক্যালি, অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে কর্ণফুলী নদী কিন্তু হালদার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ একটা নদী। বন্দর আছে এখানে, আবার দুইটা জেলাকে শহরের সাথে কানেক্ট করেছে মূলত এই নদীটাই। দক্ষিণ চট্টগ্রাম তো প্রায় পুরোটাই কর্ণফুলী নদীর সাথে কানেক্টেড। তো এখন তারা বলতে পারে যে মানে আমাকে তাহলে কেন দিবা না, বা পদ্মা নদী রক্ষা কমিশন, এভাবে আলাদা আলাদা আসলে। তো যত বেশি আইন হবে তত বেশি আসলে জটিলতাই বাড়বে। তো আমি মনে করি জাতীয় নদী রক্ষা কমিশন যেটা আছে এটাই এনাফ, এটাই সাফিসিয়েন্ট। এটাকে কোনো আমলাতান্ত্রিক জটিলতা ফেস করছেন কিনা এই সমস্ত? না, খুব একটা না। কিন্তু মানে তারা আসলে লোকবল সংকট বাংলাদেশের একটা কমন মানে প্রতিবন্ধকতা। তো এটা কাটায় উঠতে পারলেই আশা করছি যে মানে নদী রক্ষা কমিশনই এনাফ, মানে হালদার যাবতীয়। সম্ভাবনা কতটুকু দেখছেন যে আসলে হালদা নদী বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পাবে কিনা, এই জায়গায় পেলেও আসলে কবে নাগাদ সেটা পেতে পারে? আপনার আসলে সম্ভাবনার প্যারামিটারটা একটু বলবেন। আমি বলি এটা মানে আমাদের যে নির্বাচনী ইস্তেহারগুলো আসে, এখানে মানে আমরা কখনোই দেখি নাই যে পরিবেশ নিয়ে খুব একটা কারো ওয়াদা প্রতিশ্রুতি থাকতে। তো আমরা চেষ্টা করব যে এই তিনটা উপজেলা থেকে যারাই সম্ভাব্য প্রার্থী হবেন আগামী দিনে, তারা যেন অন্তত ইস্তেহারে এই জিনিসটা রাখেন যে আমরা হালদাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাইয়ে দেওয়ার জন্য যা যা করার আমরা আমাদের রেসপেক্টিভ জায়গা থেকে সেটা করব। আমরা বলতে ওই আমি জনপ্রতিনিধিদের কথা বলছি। তো এটুকু করতে পারলেই আশা করছি কাজ হবে। মানে আওয়াজ তো উঠাইতে হবে, এমনিতেই তো আর এটা হয়তো সুন্দরবন বা আপনার 7 গম্বুজও কিন্তু এমনিতে হয়নি, কারো না কারো দৌড়ঝাঁপ এখানে ছিল। এইসব ক্ষেত্রেও আসলে আমরা চেষ্টা করব যাতে আমাদের আগামী দিনের জনপ্রতিনিধিরা এটাকে তাদের ইস্তেহারে অ্যাড করেন। মানে এই অঞ্চলের গুলা, মানে আপনার হালদা আছে, হাটহাজারী আছে, এরা যাতে এই বিষয়টা তাদের ইস্তেহারে নিয়ে আসেন আর কি। আচ্ছা, ধন্যবাদ জনাব রিদওয়ানুল ইসলাম, প্রিয় হালদা অনলাইনের প্রমোটার। আপনি দীর্ঘক্ষণ পর্যন্ত হালদা নিয়ে, আসলে হালদা কেন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া প্রয়োজন তা নিয়ে আপনি আলোচনা করছিলেন। পি নিউজের আমাদের সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের পি নিউজের কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, একই সাথে আমাদের দর্শকবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আজকেও বরাবর মতো আমাদের সাথে ছিলেন। মূলত বাংলাদেশের মধ্যে এই প্রাকৃতিক যে ঐতিহ্যগুলো আছে, এই ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষ আসলে যতটা না কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে, তার ঠিক একইভাবে আমরা যারা জনসাধারণ আছি, এই সমস্ত এলাকার আমরা বসবাসরত মানুষ আছি, আমাদের কিন্তু কিছু দায়িত্ব পড়ে এই সমস্ত ঐতিহ্যগুলোকে রক্ষা করা, প্রাকৃতিক দূষণের মাধ্যমে এদেরকে আসলে কোনো ধরনের হুমকির সম্মুখে না ফেলা, এবং যদি আসলে এই ধরনের ঐতিহ্যগুলোকে স্বীকৃতি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা মানুষরা তৃণমূল থেকে যেন আওয়াজ তুলি, এই সমস্ত ব্যাপার আসলে আমাদেরকেও খেয়াল রাখা প্রয়োজন হয়। সেই জায়গা থেকে রিদওয়ানুল ইসলাম ভাইরা ওনারা চেষ্টা করছেন হালদা নিয়ে আসলে আওয়াজটা তোলার জন্য। চট্টগ্রাম মতান্তরে বাংলাদেশেরই একটি গুরুত্বপূর্ণ নদী। তিনি বলছিলেন যে রুই সহ বিভিন্ন ধরনের মাছের পোনা আসলে ঠিক এই নদীতেই ছাড়ে। সে জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি নদী, নিঃসন্দেহে আমরাও চাই হালদা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাক। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের রিদওয়ানুল ইসলাম ভাইকেও। সাথে থাকবেন আমাদের সাথে, এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।